Floor is open to all for any question regarding this case. Thank you, Gandhi Department, and thank you, Dr. Nira, for your very nice presentation. আমার কোয়েশন হচ্ছে যে কি বলেছেন যে প্যালপিটেশন ছিল, কিন্তু এটা কোনো ইভালুয়েশন করা হলো না। মাঝে মাঝে এন্টি এরিথমিক ড্রাগ উনি খেতেন, কি ধরনের এরিথমিক ড্রাগ? অ্যান্টিফিব্রিনোলাইটিক খেতেন স্যার। অ্যান্টিফিব্রিনোলাইটিক। জি স্যার, আর হলো গিয়ে ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল নিতেছিলেন। হুইচ টাইপ অফ অ্যান্টিফিব্রিনোলাইটিক ড্রাগ এবং কেন উনি খেতেন, যে উনি ইভালুয়েশন করা হয়েছিল প্যালপিটেশন কেন ছিল? ইসিজি বা ইকো এরকম ইসিজি করেছিলাম আমরা স্যার, ইসিজি নরমাল ফাইন্ডিংস ছিল স্যার। কি বলা হয়েছে নাকি? ইয়েস স্যার, এই যে স্যার ইসিজি নরমাল ফাইন্ডিংস ছিল স্যার। ইকো করা যেত কোনো? জি স্যার, জি স্যার। অ্যানিমিয়ার জন্য আমরা ধরে নিয়েছিলাম যে শি ওয়াজ ফিলিং অ্যান্টিফিব্রিনোলাইটিক দেওয়া হয়েছে একটু ব্লিডিং সিমটোম্যাটিক রিলিফের জন্য। ট্রানিক্সিমিক অ্যাসিড আমার কোশ্চেন ছিল যে আমরা তো জানি ফাইব্রয়েড হচ্ছে বিনাইন কন্ডিশন, যদিও আপনি লাস্টে বলেছেন যে কোয়ালিটি অফ লাইফ মেনটেন করার জন্য। তারপর আমার একটু ডিটেইলস জানতে ইচ্ছে করছে, যেহেতু তার ফ্যামিলি কমপ্লিট না, একটা বাচ্চা আছে, আর এর চেয়েও বড় বড় ফাইব্রয়েড আমরা দেখেছি অনেক সময় যে হ্যাঁ অনলি আর ফাইব্রয়েডটা রিমুভ করা যায় ইউটারাসটাকে রেখে। এই ক্ষেত্রে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি কেন করা হবে? আচ্ছা, আমি যদি ছোট করে বলি, উনি হলো কি এতই রক্ত যাচ্ছে যে ওনার কাছে মানে এটা সহ্য হচ্ছিল না যে ম্যাডাম আমার ইউটারাস লাগবে না, আমার বাচ্চাও লাগবে না, আমাকে আপাতত এই রক্তপাতের হাত থেকে বাঁচান। বিষয়টা এরকম ছিল, ওই জন্য উনি মায়োমেক্টমির দিকে না যেয়ে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমির দিকে আমরা আগিয়েছি। আর ম্যাডাম আরো সুন্দর করে বলবেন। আচ্ছা, আমি একটু বলি, সেটা হলো যে ফ্যামিলি কমপ্লিট ইনকমপ্লিট এটা হলো পার্সোনাল। কেউ একটা বাচ্চা নিয়ে স্যাটিসফাইড থাকে, তো তার কিন্তু আর যে একেবারেই ছিল না, আমরা তাকে অপশন দিয়েছিলাম। তো সে আসলে যে ওকে বলেছে যে সে ফ্যামিলি আর বাচ্চা চায় না, সে পার্মানেন্টলি। কারণ কি, যদি মায়োমেক্টমি করা হয়, তার বয়স হলো 42 মায়োমেক্টমি করার পরে 6 মাস বাচ্চা নেওয়াই যাবে না। তারপরে হলো যে এটা পার্মানেন্ট না, কারণ হলো যে মায়োমেক্টমি করার পরেও কিন্তু 22% ক্ষেত্রে কিন্তু প্রায় 20% ক্ষেত্রে কিন্তু থাকে, ম্যানোরেজিয়া পারসিস্ট করে, আবার রিকার করতে পারে। সেজন্য সে বলছে যে এমনিতেই সে আর বাচ্চা চায় না, তারপরেও অপশন দেওয়ার পরে সে বলছে যে আমি চাই না। আর আরেকটা হলো যেই কারণে কেসটা প্রেজেন্ট করা, নট ফর ফাইব্রয়েড, আমরা কিন্তু মেইনলি করেছি হলো ইয়ের জন্য, মাসের জন্য। সেটা হলো যে এমনি সাবসেরাস ফাইব্রয়েড, অনেক বিগ ফাইব্রয়েড থাকে ইজিলি, কিন্তু এটা হলো এত ইমপ্যাক্টেড, আমরা প্রথমে আইডেন্টিফাই করতে পারতেছিলাম না যে কোনটা ফাইব্রয়েড মাস আর কোনটা হলো যে ইউটারাস ইটসেলফ। অনেকক্ষণ লাগছে আমাকে আইডেন্টিফাই করার জন্য। এটা এত ইম্প্যাক্টেড হয়ে একদম ব্রড লিগামেন্ট ফাইব্রয়েডের মতো, একদম উইদিন দ্য মাস এবং ইম্প্যাক্টেড। নর্মালি ফাইব্রয়েডগুলোকে সাইড টু সাইড মুভ করে, এটা কিন্তু বলা হয়েছে ফিক্সড। কারণ একদিকে তো ওর এটা ফিক্সড হয়ে এমনভাবে একদম ফান্ডার এক সাইডে, ফ্রন্টেও না ব্যাকেও না, এটা ছিল কিন্তু উইদিন দ্য ব্রড লিগামেন্ট একদম। আর ইউটারাসটা ডেভিয়েটেড হয়েছিল, ইউটারাসকে মনে হচ্ছিল যে কোনটা যে মাস অনেকক্ষণ। আরেকদিকে ছিল হলো ওর একটা ওভারিয়ান টিউমার, মিলে একটা এমনভাবে ইম্প্যাক্টেড হয়েছিল যে আমাকে আইডেন্টিফাই করে এবং প্রথমে মায়োমেক্টমি একদম এইভাবে ক্লিভেজ করে মায়োমেক্টমি করাটাও খুব ডিফিকাল্ট ছিল। কেসটা বলাটা যত সহজ হয়েছে, হিস্টেক্টমি আমরা করে ফেলছি যত সহজ, ইট ওয়াজ নট সো ইজি। এটা ভীষণ ডিফিকাল্ট ছিল অপারেশনটা, এবং ওই নিচের থেকে বের করে একদম একদম ফ্লোর পর্যন্ত ইম্প্যাক্টেড, যেগুলো ইজি ফাইব্রয়েড থাকে, বডিতে থাকে বা ফান্ডাসে থাকে অনেক বড়, আমরা এটাকে অত বেশিই করি না। কিন্তু এটা মানে আইডেন্টিফাই করা, ইভেন আল্ট্রাসোনোগ্রাফি আমাদেরকে মিসগাইড করেছে, এখানে করে না, বাইরের আল্ট্রাসোনোগ্রাফি আমরা যেহেতু ক্লিনিক্যালি মোটামুটি ধরে ফেলেছি, আমরা 2-3 জায়গায় করাই নাই, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি যেভাবে বলছে অ্যাকচুয়ালি সেইভাবে ছিল না। ইউটারাসটাই ছোট ছিল, ফাইব্রয়েডটাই দেখছেন কত বড়, ইউটারাসের তুলনায় ওটাকে মনে হচ্ছে জায়েন্ট, ইউটারাসটাকে মনে হচ্ছে খুবই ছোট, আসলে ইউটারাস ইটসেলফও অনেক বড় ছিল।
400 গ্রাম। একটা নর্মাল ইউটেরাস কিন্তু 60 থেকে 70 গ্রাম, আর এখানে ইউটেরাসটা কিন্তু 400 গ্রাম। সেই ইউটেরাসটার কাছে ফাইব্রয়েডের সাইজটা কত বড়? ছবিটা দেখো। এই ছবিটা আমার question আছে। হ্যাঁ ইউটেরাসটা ছোট, হ্যাঁ ফাইবারটা বড়, হ্যাঁ ব্লিডিং হচ্ছে ইউটেরাস থেকে, হ্যাঁ। তো ব্লিডিং হচ্ছে না। আচ্ছা, আমি হচ্ছে বলো। আচ্ছা, ব্লিডিং হচ্ছে স্যার ইউটেরাসের সারফেস এরিয়া বেড়ে গেছে স্যার। এটা মানে স্যার নর্মালি তো থাকে 60-70, এতটুকু থাকবে, এটা তো বেড়ে বেড়ে তো এত বড় হয়ে গেছে স্যার সারফেস। 400 গ্রাম অনেক বড়। হ্যাঁ, ওইটা বড়। এটা তো ইউটেরাস, এটা তো তো হবে না। অ্যানাটমিক্যাল সাইজ আর সারফেসটা ইউটেরাস যাকে বলছে সে ও উত্তরটা দেখ। আচ্ছা স্যার, এক হলো যে ইউটেরাসের সারফেস এরিয়া বাড়ছে, ব্লিডিং বাড়ছে। আরেকটা হলো যে এই টিউমারাস কন্ডিশনটার জন্য কন্ট্রাকশন ঠিকমতো হতে থাকে না স্যার। তারপরে হলো অ্যানোবুলেশনের বিষয় আছে, দেখা যায় প্রোস্টাগ্ল্যান্ডিন ঠিকমতো রিলিজ হচ্ছে না, এটার কারণে দেখা যায় ব্লিডিংটাও থামতে থাকে না, ভেসোডাইলেশন হতে থাকে স্যার, এগুলোর জন্য ব্লিডিংটা বেড়ে যায়। আরেকটা হলো ফাইব্রয়েডের সাথে অ্যান্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হয় এবং ঠিক হয়ে যায়। অ্যান্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হয়, অ্যানোবুলেশন, এটা তো বললোই। এটা ব্লিডিং তো ইয়ের থেকে হয় না, ফাইব্রয়েড থেকে হয় না। ফাইব্রয়েড মোস্টলি অ্যাভাসকুলার, আপনি নিজেও জানেন, প্যাথোলজিস্ট। এটা কিন্তু যখন একটা ফাইব্রয়েড বড় হইতে থাকে, এটাকে তো সাপ্লাই দেওয়া লাগবে, সেই জন্য ইউটেরাস ইটসেলফ সার্কুলেশন বাড়তে থাকে। এটা 400 গ্রাম হয়ে গেছে, তো এটা থেকে ব্লিডিং বাড়তেছে। থ্যাংক ইউ স্যার। Thank you. Department of Granite Hospital Department. Mira, আমাদের পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে ছিল আজকে প্রেজেন্টেশনটা খুবই স্মার্টলি এবং আমার মনে হয় যে খুবই প্রাণবন্ত করেছে, এর জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। করা উচিত এবং এটা এইভাবে ফলো করা উচিত। তো একটা মানে জেনারেল পিপল হিসেবে আমি একটু জানতে চাই, লাস্ট 2.5 years there was heavy bleeding হচ্ছে। আসলে আচ্ছা, সেক্ষেত্রে 2.5 বছর পরে তার হিমোগ্লোবিন হচ্ছে 7.8, এটা একটা। তো আসলে নর্মালি তো আমাদের মানে 8, 8.5 সবারই থাকে, 2 বছর পরে 7.8, এটা একটা ব্যাপার। তাহলে কিভাবে হলো, সে কি অনেক রিস্ক খেত কিনা বা কি ভালো ডিসাস্টার খেত কিনা, সেটা একটা। আরেকটা হচ্ছে ওটা মানে যে কোনো একটা প্রেজেন্টেশনে একটা টেকো মেসেজ থাকে, মানে খুবই সুন্দর একটা জেনারেল এবং খুব কমন একটা বিষয়। এখান থেকে আমরা কি টেকো মেসেজ দিতে চাই ম্যাডাম, বা আপনারা আমাদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান? আচ্ছা, এটা উত্তর তুমি দিবে না আমি দিয়ে দেবো? ম্যাম আমি একটু বলতে পারবো হ্যাঁ, বলো। যে টেক হোম মেসেজ আমাদের এটা যে ওর যে একটা মাস তৈরি হচ্ছে, ও তো হলো সোশ্যাল একটা স্টিগমার বিষয় আছে, ব্লিডিং এর বিষয়টা আছে, ও দেখা যায় ডক্টরের কাছে আসতে চায় না। আবার যখন যাচ্ছেও তখন দেখা যায় ওষুধ ঠিক মতো খাচ্ছে না, যে আমার ব্লিডিং তো ওষুধ ছেড়ে দিলে ব্লিডিং হচ্ছে, তো ঠিক মতো খাচ্ছে না। এই সোশ্যাল স্টিগমার বিষয়গুলো যদি ও না থাকতো স্যার, ও যদি আগে থেকে আমাদের কাছে আসতো এবং সব কিছু ঠিক মতো মেনটেন করতো, হয়তো বা ফাইব্রয়েডটা এত বড় হতো না স্যার। এটার একটা বিষয় তো আছে, এটা আমাদের টেক হোম মেসেজ হতে পারে যে আমাদের আগে থেকে আসা উচিত, আমাদের কাছে গাইনোকোলজিস্টের কাছে আসুক। ম্যাম আপনি বাকিটুকু বলেন না। আচ্ছা, হিমোগ্লোবিনের কথাটা বলি, সেটা হলো মেনোরেজিয়াটা কিন্তু প্রোগ্রেসিভ, প্রথমেই কিন্তু এত হ্যাভি ছিল না। লাস্ট 2.5 years অল্প, আগের মাসে যা, তারপরের মাসে একটু বেশি, তারপরের মাসে এখন। আর সে মাঝে মাঝে যে ডাক্তারের কাছে যেত, বিভিন্ন যে পিল দিত বা যে বিভিন্ন নন হরমোনাল ওষুধ, মেডিকেলি সে বারবার গেছে, যে ওষুধ খেয়েছে, ব্লিডিং বেশি হলে একটু ওষুধ খেত, এভাবে করে করে এই এখন হলো প্রায় 1.5 মাস যাবত তার বেশি হচ্ছে, তখন সে আসছে। একেবারেই যে একবারেই প্রথমেই বেশি তা কিন্তু না। আরেকটা হলো যেটা টেক হোম মেসেজ, সেটা হলো যে ফাইব্রয়েড ইউটেরাস হলো ভেরি কমন টিউমার, এবং বলা হয় যে 20 বছর বয়সের 30 বছর বয়সে 25% মানে 20% পেশেন্টেরই ফাইব্রয়েড থাকে। হ্যাঁ, এবং অ্যাসিমটোমেটিক থাকে, সিমটোমেটিক খুবই কম থাকে। তো এইটা যদি যতক্ষণ অ্যাসিমটোমেটিক থাকে ততক্ষণ তো পেশেন্ট আসে না। আর এটা তো আগের থেকেই প্রিভেন্ট করার মতো তেমন কিছু নাই এখন পর্যন্ত। আর এটা ফ্যামিলিয়াল হতে পারে, আর ওর যদি বাচ্চার আর্জ থাকতো তাহলে হয়তো আগেই আসতো। এটার জন্য টেক হোম মেসেজ যে আমরা এটা করে প্রিভেন্ট করতে পারি, ওরকম না। ম্যাডাম, ম্যাডাম এদিকে। হ্যাঁ বলো। থ্যাংক ইউ ভেরি মাচ, খুবই সুন্দর প্রেজেন্টেশন হয়েছে। আমি আমাদের নতুন ডাক্তারদের জন্য একটু বলছি, ছোট ছোট কিছু মেজারমেন্ট দিয়ে
এত কিছু জিনিস লার্ন করা যায়, এটা আমি একটু বলার জন্য। তোমরা কি টিউমারের, আমরা যখন আগে যেরকম অপারেশন করে একটা টিউমারের সাইজ মাপতে হতো, ই করতে হতো, এখন সোনোলজি এত প্রিসাইজলি মেজারমেন্ট দিতে পারে, সেটা থেকে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি। তোমরা কি জানো যে এটা মেজারমেন্টটা দেখে এটা ওজন কত হতে পারে এটা অনুমান করা যায়? এটা এই টেকনিকটা জানো? ভেরি সিম্পল। যেমন ধরো এখানে দেওয়া আছে 15 সেন্টিমিটার ইনটু 10 সেন্টিমিটার, ঠিক আছে? এটা অলমোস্ট একটা ওভাল বা রাউন্ডেড একটা টিউব। আমরা যদি আরো 10 সেন্টিমিটার হিসাব করি, তাহলে কিউবিক সেন্টিমিটার কত হয়? 1500 কিউবিক সেন্টিমিটার হয়। তাহলে 1 কিউবিক সেন্টিমিটার কত? 1 গ্রাম। 1500 তে কত হবে? 1500 গ্রাম, তার মানে 1.5 কেজি। এটা সাইজ কত ছিল? 1.7 কেজি। অলমোস্ট একদম তোমার গ্রস মেজারমেন্টের সাথে পারফেক্ট মেজারমেন্টটা কিন্তু মিলে যাচ্ছে। এই যে একটা সুন্দর একটা মেজারমেন্ট, তোমরা টিউমার সাইজ যখন আল্ট্রাসাউন্ডে দেখবা, নিজেরাই ক্যালকুলেট করবা এটার ওজন কত হতে পারে, এটার ওজন কত হতে পারে। এটা একটা ভালো মানে নিজের ব্রেইন জার্গন আর ব্রেইন প্র্যাকটিস। এটা একটা গ্রস আইডিয়া পাবা, কারণ এক টিউমার সাইজের সাথে তার প্রগনোসিস, ট্রিটমেন্ট, রেপিডিটি অফ দ্য প্ল্যানিং, এগুলো অনেক কিছু নির্ভর করে, ঠিক আছে? এটা গুলো একটা। আর সার্জারিতে কিছু কিছু বা আমাদের ফ্লুইড ম্যানেজমেন্টে কিছু কিছু মেজারমেন্ট আছে, যে 15 ড্রপে 1 ml, তারপরে তোমার ধরো 4 মাইক্রো ড্রপে 1 ড্রপ, তারপরে হলো 60 মাইক্রো ড্রপে 1 ml, ঠিক আছে? 15 into 4 60। এটা এখন আমি যদি 10 ড্রপে দেই 1 লিটার যাবে হলো 24 ঘন্টায়। এটা আমার জানার দরকারটা কি? জানার দরকারটা হলো আমি যে ফ্লুইডটা দিয়ে গেলাম, এটা তো পালন করবে থার্ড পার্টি, নার্সেস। এখন সে ঠিক মতো দিল কি দিল না, এটা তুমি মেজার করতে পারো। কম দিয়ে ফেলো না, বেশি দিয়ে ফেলো, তুমি তো পরের দেশে ফলো হবে মেজার করতে। এরকম 15 ড্রপ দিলে 1.5 লিটার লাগবে 24 ঘন্টায়, এরকমটা হিসাব। এই জিনিসগুলো মনে রাখলে শর্টকাট অনেক কিছু তোমার চট করে তুমি খুব র্যাপিডলি ফাংশনিং করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার বসেই বলেন স্যার। আচ্ছা, লীলাকে অসংখ্য ধন্যবাদ। আমি তো অনেকদিন পরে সাইন্টিফিক সেশনে আসলাম, আমার খুব ভালো লাগলো যে এত ফ্লুয়েন্টলি, এত ক্লিয়ারলি কোনো জায়গায় ও না করে ও যে প্রেজেন্ট করবো, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমাদের স্টুডেন্টরা কত করে সিডি? সিডি 18 স্যার আমাদের স্টুডেন্ট। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, তোমার কি আমরা দোয়া করি, তুমি এই লাইনে যদি থাকো বা যে কোনো লাইনে যাও, তুমি ইনশাল্লাহ ভালো করে উঠতে পারবে। থ্যাংক ইউ স্যার, এটার চেয়ে বড় দোয়া আর কিছু নাই স্যার। আচ্ছা, আরেকটা রিকোয়েস্ট তোমার প্রতি থাকবে, পারহ্যাপস ইউ আর স্টিল অ্যালোন, মানে তোমার সিঙ্গেল। ইয়েস স্যার। বড় বড় ক্যাটাগরিটা এটা চাইনিজদের জাপানিদের মতো হয়েছে। জাপানে এখন সিস্টেম হয়েছে কি, স্বামী স্ত্রীর মধ্যে কম্পিটিশন, যে কে কত কোম্পানিকে সার্ভিস দিতে পারবে। নিজের পকেট টাকা তোলা যাবে, 8 ঘন্টা যদি 10 ঘন্টা করে, ওয়াইফ করে 12 ঘন্টা। তাহলে ওই যে কম্পিটিশন, তারপরে কিন্তু বাচ্চা কাচ্চা নেই, ওদের ফ্যামিলি লাইফ আগে হয়। হ্যাঁ, আমাদের অনেকেই আমরা এটা অবজারভেশন, আমাদের অনেক বড় বড় ক্যাটাগরিস্টরা আছেন, ওনারা মানে এই মানে ফ্যামিলি লাইফ, এটা ফ্যামিলি লাইফকে সুখের হবে তা না, ফ্যামিলি লাইফের এক্সপেরিয়েন্স একটা সুখেরও হতে পারে, আবার তুমি দরবেশ হয়ে যেতে পারো। হ্যাঁ, বিয়েটা করা উচিত, এবং তুমি একটা ভালো বিয়ে করো, এটা দোয়া করি। আরেকটা জিনিস, আমাদের এই আমরা জানি, সবার নয় সবাই আমরা জানি যে আমি পরীক্ষার সময়টা খুব প্রিয় একটা কোশ্চেন ছিল, আমি ছেলেদেরকে জিজ্ঞেস করতাম যে হোয়াট ইজ দি কমনেস্ট টিউমার অফ ওমেন। কমনেস্ট টিউমার অফ ওমেন, যারা আমার কাছে পরীক্ষা দিয়েছে তারা জানে যে ওইটা পারতেছে না, কমনেস্ট টিউমার অফ ওমেন very normal of the breast. No, it is the leiomyoma. Yes. Leiomyoma is the commonest tumor of women, not malignant. All tumor means All. সব মিলায়া, benign malignant, it is the commonest tumor of women. আর আমাদের মুখলিস রহমান, সদর মুখলিস রহমান স্যার একটা কথা বলতেন যে ইউটেরাসের কাজই হল উৎপাদন করা।
এটা একটা ফ্যাক্টরি উৎপাদন করবে, হ্যাঁ, ফ্যাক্টরিতে যদি কাঁচামাল না যায় তাহলে তো উৎপাদন হবে না, প্লেন আর কাঁচামাল যাবে না। আর ওরা কিন্তু ইউট্রাস যখন কিছু করতে পারে না, বাচ্চা তৈরি করতে পারে না, তখন একটা লিওমামা তৈরি করে। হ্যাঁ, যে একটা কিছু করতে হবে, কাজে লিওমা হয়েছে কমিউনিস্ট হয়েছে এটাই। আচ্ছা, তোমরা একটা কমন জিনিস সুন্দর করে প্রেজেন্ট করছো। আই ওয়াজ কনফিউজ যে লিওমামা তো না বোধহয় অন্য কিছু না, তবে এইটা একটা কমন জিনিস, এটা প্রেজেন্টেশনের মধ্যে কি একটা আকর্ষণ থাকতে পারে। আসলে দেখলাম যে কমন জিনিসও যে আনকমনলি এবং প্যালেটেবল ভাবে প্রেজেন্ট করা যায়, লীরা এটা করেছে, গাইড ডিপার্টমেন্ট এটা করেছে। Thank you. থ্যাঙ্কস টু দি ডিপার্টমেন্ট। থ্যাংক ইউ সো Thank you very much. Our giant teacher, Professor Mirza Hamidul Haq, for contributing to this presentation. Thankful to Dr. Mira for presenting the presentation in a nice way. And the drafting as well as the slide preparations were also very good. First of all, I would like to say something about the title. A mass in the lower abdomen. Now, how to select the title? কি করে আমরা একটা টাইটেল সিলেক্ট করব, এটা তিনটা চারটা ক্রাইটেরিয়া আছে। এক নম্বর হচ্ছে আমি এটা কাদের জন্য তৈরি করব, পোস্ট গ্রাজুয়েশন, আন্ডার গ্রাজুয়েশন না মিক্সড অডিয়েন্সের জন্য। দুই নম্বর হচ্ছে আমি এই টাইটেলটা যে নিলাম এটাতে আমি কি মেসেজটা দিতে চাচ্ছি, আমি কি কোনো অ্যাডভান্স কিছু দিতে চাচ্ছি না আমি এটা গতানুগতিক ভাবে প্রেজেন্ট করতে চাচ্ছি, সেটা একটা। তিন নম্বর হলো যে ভবিষ্যতে এটা নিয়ে কাজ করার সুযোগ আছে কিনা সেটা মাথায় রেখে আমরা টাইটেল গুলোকে সিলেক্ট করব। একটা টাইটেল কিন্তু মোর দেন 50% কভার করে, এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখনই একটা আর্টিকেল লিখি বা কিছু করি, টাইটেলটা মোর দেন 50% কভার করে। সুতরাং টাইটেলটাতে কোনো অ্যাম্বিগুইটি থাকবে না, চমৎকার ভাবে আমরা এটাকে বলবো, যাতে আমরা কি মিন করতে চাচ্ছি, আমাদের মাথায় কি আছে সেটাকে কিছুটা রিফ্লেক্ট করে। তবে সেমিনারের ক্ষেত্রে আমরা সবসময় একটা ডায়লেমা রাখি, যাতে করে সবাই অনেক কিছু ভাবতে পারে। নীরা আজকে চমৎকার বলছে, নীরা সবসময় ভালো বলে, ওর জন্য এটা খুব বেশি আনইউজুয়াল না, এটা ইউজুয়াল ওর জন্য, সেজন্য তাকে ধন্যবাদ। শি ডিজার্ভস এ ক্ল্যাপ ইউ দাও। ডিপার্টমেন্ট অফ ওবিজি একটা চমৎকার একটা জিনিস নিয়ে আসছে। এখন মাস লোয়ার অ্যাবডোমেন নানা কারণে হতে পারে। আই এম নট ডায়াগনস্টিক স্পেশালিস্ট, সো আই এম নট সাপোজ টু টেল ইট, কিন্তু আমরা অনেক কিছু ভাবতে পারি। ফাইব্রয়েড না ভেবে আমরা অন্য কোনো টিউমার ভাবতে পারি, অনেক 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 কিছু আছে। প্রত্যেকটা আলাদা আলাদা স্ট্রাকচার ধরি আমরা, ওভারি যদি ধরি, ইউটেরাস যদি ধরি, অ্যাডনেক্সা গুলো যদি ধরি, তাহলে অনেক কিছু হতে পারে এবং একটা বিগ লিস্ট হয়ে যাবে। এখন আমি নীরাকে ছোট্ট করে জিজ্ঞেস করব যে তোমরা এই যে জিনিসগুলো প্রেজেন্ট করলা, তুমি কি আমাকে একটু বলবা যে হোয়াট ইজ দি প্যাথোজেনেসিস অফ ফাইব্রয়েড? স্যার বললেন যে কাজ নাই ইউটেরাসের, সে একটা ফাইব্রয়েড তৈরি করলো, তার অন্য কিছু তো করতে পারতো, সে কেন ফাইব্রয়েড তৈরি করতে যাবে? সুতরাং হোয়াট ইজ দি প্যাথোজেনেসিস অফ ফাইব্রয়েড? এবং এটা যদি খুব ছোট্ট থাকতো এবং ভদ্রমহিলা যদি খুব ছোট সময় আসতো, মানে আর্লি স্টেজে, তাহলে আমরা কি কি করতে পারতাম? আমরা কি এটাকে প্রোগ্রেসটাকে হল্ট করতে পারতাম? তিন নাম্বার হলো ওইখান থেকে ও যেটা প্রশ্ন করছিল 42 ইয়ার্সে আর তার ফ্যামিলি কমপ্লিট ইনকমপ্লিটের প্রশ্ন আসে না, কারণ আমরা কেউই 35 অ্যাবাভ আশা করি না যে সে প্রেগনেন্সি নেই। সুতরাং ওই দিক দিয়ে ডিসক্রিপশনটা
ঠিকই আছে, একটা পার্মানেন্ট সলিউশন হলো। Could you please tell something about the pathogenesis? এরা আনসার দেওয়ার আগে তো আমি যেটা বলি, আমাদের বই লেখা আছে মেয়েরা যদি পাপ করে তাহলে প্রেগনেন্ট হবে, আর পাপ না করলে ফাইব্রয়েড। আমাদের বই ফার্স্ট ওয়ার্ড ফাইব্রয়েড ইউটেরাস। এখন এই মহিলাটার প্রেগনেন্সি, মাল্টিপল প্রেগনেন্সি, আর পাপ করলে প্রেগনেন্সি, পাপ না করলে ফাইব্রয়েড। মানে অর্থ কি, প্রেগনেন্ট যত রিপিটেড প্রেগনেন্সি হবে ফাইব্রয়েডের রেট তত কমবে, এটাই হলো কথা। এবং আমাদের ও কিন্তু মাত্র একটা বাচ্চা, এই মাঝখানে আর কোনো প্রেগনেন্সি মানব সভ্যতা মানব জাতি টিকে আছে পাপের উপরে। সেটা না, মানে ইন্ডিয়ার কথা এটা, মানে সে কিন্তু একটাই বাচ্চা দিয়ে সন্তুষ্ট, এবং সবার জন্য এটা মেসেজ যে একটা বাচ্চা দুইটা বাচ্চা নিয়ে তার স্টপ হয়ে গেছে, এবং এফ্লুয়েন্স সোসাইটি এর ফলাফল কিন্তু এটা। Yes. সুতরাং সবার জন্য এটা মেসেজ, যত প্রেগনেন্সি নেওয়া যায় এবং একটা ফিমেলকে সেভ করবে Pap is inversely relation to the pregnancy pap. Okay. এটা কিন্তু সিন, মানে পাপকে হ্যাঁ এটা বলা আছে বই ফার্স্ট ওয়ার্ড। Anyway, উনি যেটা মিল দিতে চাইছেন যে যে যত প্রেগনেন্সি নেবে দুইটা তিনটা চারটা, তার ফাইব্রয়েড হওয়ার পসিবিলিটি কম থাকবে, সেই চেঞ্জের উপকর্ষে তখন কিন্তু সিএ সার্ভিস হবে। কোনটা বেটার? বেশি বাচ্চা নিলে তখন কিন্তু মা কি, তোমরা তো তার জানো না? না, সেটাই বললাম যে কোন দিকে তুমি যাবা। বাচ্চা যদি না হয় তখন হবে থাইরয়েড, আর যদি বেশি বাচ্চা হয় সে সার্ভিস হবে। সব সময় সবকিছুতেই পরিমিত পরিমিত সবকিছুতে পরিমিত হওয়াটা ভালো। এটা নিয়ে আমরা আগেও আলোচনা করছি। আমি জাস্ট লেট মি ইন আ ফিউ ওয়ার্ডস বেশি পরিমিত। এনিওয়ে, তুমি আমাদেরকে একটু প্যাথোজেনেসিসটা বলো, তারপর আমরা আমাদের চেয়ারপারসন থেকে দুই একটা কথা শুনে আমরা আমাদের আজকের বিষয়টা শেষ করব। আচ্ছা, আমি যতটুকু পারি ওভাবে বলতেছি যে হরমোনাল যে ইনফ্লুয়েন্সটা ওটা যদি অনেক বেশি থাকে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন পরিমাণ যদি বেড়ে যায়, স্পেসিফিকলি ইস্ট্রোজেন যদি বাড়ে, অ্যারোমেটেজ ইনহিবিটরগুলো যদি ঠিকমতো কাজ না করে, তারপরে জেনেটিক্সের কিছু বিষয় থাকে, তারপরে হলো ফ্যামিলি হিস্ট্রির বিষয় থাকে, এগুলোর কারণে হতে পারে স্যার। Anyway, thank you very much. Now, I think there is no other questions, and we are running short of time. হ্যাঁ করো, অসুবিধা নেই। শেষ। আচ্ছা করুক একটা, হ্যাঁ করো। Thank you, Meera, for your outstanding presentation. Thank you, ma'am. আমার কোশ্চেন হলো, পেশেন্টটা কিন্তু ম্যারিড ফর কত ইয়ার করলে একটু স্লাইডে দাও। ম্যাডাম 25 ইয়ার্স। প্যারা 1+0, এজ অফ লাস্ট সেল 16 ইয়ার্স। জি ম্যাডাম। এবং পেশেন্ট কোনো কন্ট্রাসেপশন ইউজ করে না। জি ম্যাডাম। তার মানে কিন্তু আমরা ইমিডিয়েটলি বলতে পারি যে সেকেন্ডারি সাফারিং। জি ম্যাডাম। জি ম্যাডাম। এখানে ফাইব্রেশন সাথে কোনো রিলেশন আছে কিনা ইনফার্টিলিটির? ম্যাডাম রিলেশন তো আছে, কিন্তু হলো যে তার আমরা ওইটাকে আর ডায়াগনোসিসে আনি নাই, কারণ উনি ওটা নিয়ে আর কমপ্লেন করেন নাই যে আমি আর বাবু চাচ্ছি বা এরকম কিছু বলেন নাই, এই জন্য আর আমরা ডায়াগনোসিসে সাফার্টিলিটি বিষয়টা আর আনি নাই ম্যাডাম। ছিল ম্যাডাম। কিভাবে ইনফার্টিলিটি? এটা কিভাবে করে ফাইব্রয়েড? আমি বলে দিব। অ্যাকচুয়ালি যে যদি মাল্টি ফাইব্রয়েড হয় এবং ক্যাভিটিটাকে অনেক সময় ডিস্টর্টেড করে ফেলে, ডিস্টর্টেড করলে ইমপ্ল্যান্টেশন হয়। আরেকটা হলো এর সাথে অ্যানোভুলেশন থাকে, অ্যানোভুলেশনের সাথে আবার ইনফার্টিলিটি তুমি জানো যে থাকে। আরেকটা হলেও কিন্তু রিপিটেড অ্যাবর্শন হতে পারে, মিড ট্রাইমেস্টার অ্যাবর্শনগুলো হতে পারে। তো এইগুলি যে একটা অ্যানোভুলেশন করে ইমপ্ল্যান্টেশন ডিফেক্ট করতে পারে, আর এই জন্য অ্যাসেন্ড, হ্যাঁ, যে ক্যাভিটিটাকে ডিস্টর্টেড করে ফেলে, অ্যাসেন্ডের সমস্যা করে। আরেকটা হলো যে যদি প্রেগনেন্ট হয়ও মিড ট্রাইমেস্টারে অ্যাবর্শন হতে পারে। তবে আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখেছি যে অনেক বড় বড় ফাইব্রয়েড নিয়েও কিন্তু প্রেগনেন্সি টার্ম পর্যন্ত গিয়েছে। আবার যে বলা হয় যে সাফারিলি 4-5 বাচ্চার মারও কিন্তু আমরা অনেক সময় ফাইব্রয়েড পাই। ফাইব্রয়েডের যে আসলে এগুলোর সাথে কোনোটার সাথেই রিলেটেড ওইভাবে নাই।
Thank you কিন্তু very much. হ্যাঁ So we are at the end of the session. Our next seminar will be organized by Department of ENT. আমাদের স্যার আছেন এবং competent doctors in the department অবশ্যই আছেন। খুব সুন্দর প্রেজেন্টেশন করবে as usual যেটা সবসময় সুন্দর হয়। এবং then after Department of Radiology Imaging তারাও খুব সুন্দর একটা প্রেজেন্টেশন নিয়ে আসবে ইনশাআল্লাহ। Now we request our chairperson to conclude the session, please. ধন্যবাদ আমাদের অডিয়েন্সকে এই আমাদের প্রেজেন্টেশনটা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করার জন্য এবং আলোচনা করার জন্য। আমরা নিজেরাই কিন্তু এই কমন কেসটাকেই আমাদের কাছে অপারেশনের সময় একটু আনইউজুয়াল ছিল, এটাকে দেখানোর জন্য। আরেকটা হলো যে কমন প্রেজেন্টেশনটাই আমাদের মেইন অডিয়েন্স কিন্তু ইন্টার্ন ডক্টরস এবং স্টুডেন্টস, ফিফথের ব্লক স্টুডেন্ট, ওদের জন্যই এই কমন কেসগুলোকেই আমার মনে হয়েছে যে ওদের জানা উচিত যে এগুলা কি কিভাবে প্রেজেন্ট করতে হয়, এই গ্রামারটা মেনলি শেখানোর জন্য, আর ওরা ইজি অ্যাকসেপ্ট করতে পারে। এই আর আরেকটা হলো যে আমি আমাদের এই পিঠাপুলির মাঘ মাসে দিয়ে শুরু করেছিলাম এই পিঠাপুলির মাস। তো আমাদের জন্য একটু পিঠাপুলির আয়োজন করেছে, আজকে স্পন্সর ছিল র্যানেটা। তো আপনারা সবাই নিয়ে যাবেন। আর হলো নীরার জন্য দোয়া, আর আমাদের স্যারদের কাছে যে আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি। প্রতিদিনই আমরা একটা করে খারাপ সংবাদ শুনি, এটা